শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 আগস্ট, 11 ভাদ্র, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 2 দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভাসছে গৌহাটি মহানগর। খানাপাড়া জালুকবাড়ি এলাকায় হাহাকার পরিস্থিতি। করিমগঞ্জ জেলার কটামনির সোলামনায় উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বুট চোর গদি চোর শীর্ষক সভা নিয়ে দুপক্ষের মারপিট শিলচর কাসার কলেজে, আহত একাধিক, উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি তথা করিমগঞ্জে দুর্গাপূজা নিয়ে আজ জেলা প্রশাসনের সভা, বেশ কিছু নির্দেশনা জারি। পুজোয় 10 ডেসিবেল শব্দমাত্রার অধিক শব্দ সৃষ্টি করে কোনো অবস্থাতে ডিস্কো জকি বা ডিজে ব্যবহার করা যাবে না। হাইলাকান্দি জেলায় রেশনের জুন মাসের আটা বরাদ্দ। সংকুচিত হচ্ছে কাছাড় জেলার মানচিত্র। বৃদ্ধি পাচ্ছে ডিমা হাসাওয়ের পরিধি। বিহারে 3 পাক জঙ্গির প্রবেশ, হাই অ্যালার্ট জারি। কাশ্মীরে হরপ্পা বানে ওয়াচ টাওয়ার ভেঙে উদারবন্দের বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। এবং শেষ খবরটি, আজ আলগাপুর ময়নুল হক সায়েন্স কলেজে উত্তপ্ত পরিস্থিতি। প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়ম কেলেঙ্কারির অভিযোগ তুলে বিক্ষোভে ছাত্রছাত্রী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 2 দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এক জরুরি সূচনা জারি করে জানিয়েছেন, গৌহাটির বর্জারস্থিত আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের মতে গৌহাটি তথা রাজ্য এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 2 দিন। এদিকে কৃত্রিম বন্যায় ভাসছে গৌহাটি মহানগর। খানাপাড়া জালুকবাড়ি এলাকায় হাহাকার পরিস্থিতি। গৌহাটিতে আবহাওয়া নিয়েছে ভয়ঙ্কর রূপ। দুপুরের এক দফা বর্ষণে ভাসছে মহানগর। খানাপাড়া জালুকবাড়ি সংযোগকারী 27 নম্বর জাতীয় সড়কে হাহাকার পরিস্থিতি। খানাপাড়া থেকে জালুকবাড়ি অভিমুখী জাতীয় সড়ক নদীর মতো রূপ নিয়েছে। বরাগাঁও বেহারবাড়ি নালাপাড়ায় ভয়ঙ্কর বানের সৃষ্টি হয়েছে। বন্যার কারণে জাতীয় সড়কে বিকল হয়ে পড়েছে একাধিক যানবাহন। জাতীয় সড়কে বোলেরো, ইনোভা সহ বেশ কয়েকটি গাড়ি ডুবে গেছে। 27 নম্বর জাতীয় সড়কে কোমর সমান জল জমে গেছে। বানের কারণে জাতীয় সড়কে তৈরি হয়েছে ভয়াবহ যানজট। এদিকে কৃত্রিম এই বন্যার কবলে পড়েছে লকড়া থেকে নেপালি মন্দির সংযোগকারী পথ। উল্লেখ্য, লকড়া থেকে নেপালি মন্দির সংযোগী রাস্তায় বর্তমানে উড়াল সেতুর নির্মাণ কাজও চলছে। বুট চোর গদি চোর শীর্ষক সভা নিয়ে দুপক্ষের মারপিট শিলচর কাসার কলেজে, আহত একাধিক। বুট চোর গদি চোর শীর্ষক সভা নিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটল কাসার কলেজে। সভাকে কেন্দ্র করে এনএসইউআই এবং এবিভিপির সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন কর্মী। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। জানা যায়, বুট চোর গদি চোর শীর্ষক একটি সভা চলতে থাকার সময় দুটি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এনএসইউআই আয়োজিত সভায় এবিভিপির সমর্থিত কিছু ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে এনএসইউআই এর নেতা চন্দন মজুমদার সহ কিছু সদস্য আহত হন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
সক্ষম হন। চন্দন মজুমদারকে আহত অবস্থায় পুলিশ শিলচর মেডিকেল কলেজে পাঠায়। এদিকে চন্দন মজুমদার এ বিষয়ে শিলচর সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের সংখ্যালঘু নেতা আনসার হোসেন বরলস্কর প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর ছাত্রনেতা চন্দন মজুমদারের উপর হামলাকারীদের গ্রেফতার করার জন্য, অন্যথায় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। কটামনির সোলামনায় উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এবার করিমগঞ্জ জেলার কটামনি এলাকার সোলামনা গ্রামে উচ্ছেদ অভিযানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত 25 আগস্ট সোলামনায় উচ্ছেদ নিয়ে শুনানি শেষে শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। ফলে সোলামনায় মানুষ আপাতত স্বস্তি পেলেন। উল্লেখ্য 2021 সালের 4 জুন সোলামনায় উচ্ছেদ অভিযান চালিয়ে 28টি পরিবারকে বিটেহারা করে দেয় জেলা প্রশাসন। পরবর্তীতে দফায় দফায় বুলডোজার চালিয়ে এই গ্রামের 66টি পরিবারকে অবৈধ বেদখলকারী তকমা দিয়ে উচ্ছেদ করে প্রশাসন। জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানকে চ্যালেঞ্জ করে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন গ্রামবাসীরা। 2023 সালে একাধিক শুনানি শেষে হাইকোর্ট প্রশাসনের অবস্থানের পক্ষে রায় দেয়, কিন্তু গ্রামবাসীরা দমে না গিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ আবেদন করেন। সুপ্রিম কোর্ট আবেদনের গুরুত্ব বিবেচনা করে মামলা গ্রহণ করে। গত 25 আগস্ট এই মামলার শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়। 1974 সালে বন বিভাগ সোলামনার এই 66টি পরিবারকে জমি বরাদ্দ করে। জমির নথিপত্র সহ গ্রামবাসীদের হাতে ভারতীয় নাগরিকের সমস্ত প্রমাণপত্র রয়েছে। এনআরসি তালিকায়ও তাদের নাম আছে। তা আদালতে পেশ করেন আইনজীবীরা। শুনানি শেষে উচ্ছেদে স্থগিতাদেশ জারি করেন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, প্রশাসনিক বিভাগীয় আধিকারিক এবং পূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আয়ুক্ত সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পূজা কমিটিকে মেনে চলার জন্য কিছু নিয়মনীতি জানিয়ে দেন। তিনি বিশেষ করে 4টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জানান, পূজার দিনগুলিতে এবং প্রতিমা বিসর্জনে আইন অনুসারে নির্ধারিত 10 ডেসিবেল শব্দমাত্রার অধিক শব্দ সৃষ্টি করে কোনো অবস্থাতে ডিস্কো জকি বা ডিজে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে তিনি বলেন, উচ্চ শব্দমাত্রার ডিজে ব্যবহারের ফলে বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ ব্যক্তির অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং এর উপর লাগাম টানতে শ্রীভূমির সুশীল সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সংগঠন থেকে অনুরোধ জানানো হয়েছে। তাই তিনি এই নিয়ম মেনে চলতে আহ্বান জানান, অন্যথায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি স্বচ্ছ ভারত মিশনের গাইডলাইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা ডাস্টবিন ব্যবহার করতে বলেন। পুজো কমিটিদের অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম মজুদ রাখতে নির্দেশ দেন। এ ব্যাপারে অগ্নি নির্বাপক বাহিনী পুজো মণ্ডপের ব্যবস্থা আগে থেকে পরীক্ষা করবে। এতে তিনি পূজা প্রাঙ্গণে নেশাদ্রব্যের ব্যবহার এবং জুয়ার আসর কোনো অবস্থাতে বসানো যাবে না বলে সতর্ক করে দেন। নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবে যানবাহন না চালাতে বলেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।
সংকুচিত হচ্ছে কাছাড় জেলার মানচিত্র, বৃদ্ধি পাচ্ছে ডিমা হাসাওয়ের পরিধি। দুটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংকুচিত হচ্ছে কাছাড় জেলার মানচিত্র। এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় সরকারি এক চিঠির সূত্র থেকে। জানা গেছে ওই পত্রে এ বিষয় হিসাবে লেখা রয়েছে ক্লৌজ 2.2 এবং 2.3 সম্পর্কিত বাস্তবায়ন, যা রাজ্য সরকারের সঙ্গে ডিএনএলএ এবং ডিপিএসসি এই দুটি সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 23 জুলাই ইস্যু করা রাজ্য সরকার কর্তৃক কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে পাঠানো পত্রের মূল সারমর্ম হচ্ছে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার অধীন রাজাবাজার উন্নয়ন খণ্ডের অন্তর্গত 19টি গ্রাম ডিমা হাসাও জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। জম্মু কাশ্মীরে হরপা বানে ওয়াচ টাওয়ারে ভেঙে মৃত্যু ঘটল এক বিএসএফ জওয়ানের, আহত হন আরও 2 জন। মৃত জওয়ান উদারবন্দ দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজীব নুনিয়া। জানা গেছে মঙ্গলবার জম্মু কাশ্মীরের আখনুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটে রাজীবের। ঘটনার সময় রাজীব সহ আরও 2 জন সেখানে কর্তব্যরত ছিলেন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বন্যার সৃষ্টি হয়। বন্যার জলের তুলে ওয়াচ টাওয়ার ভেঙে পড়লে রাজীব নিচে পড়ে যান। ওয়াচ টাওয়ার তার উপরে পড়ে যায়। যদিও ঘটনার বেশ কিছুক্ষণ পর রাজীবের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে তার বাবা রাজেন্দ্র প্রসাদের কাছে ছেলের নিখোঁজ হওয়ার সংবাদ জানানো হয়। এরপর বুধবার তার মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয়। 29 আগস্ট রাজীবের মৃতদেহ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে। হাইলাকান্দি জেলায় রেশনে জুন মাসের আটা বরাদ্দ। হাইলাকান্দি জেলায় জুন মাসের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জুন মাসের খাদ্য সুরক্ষার আটা প্রায়োরিটি হাউসহোল্ডের কার্ড প্রতি 1 কিলো 525 গ্রাম করে বন্টন করা হবে। এবার শেষ খবরটি, বিহারে 3 পাক জঙ্গির প্রবেশ, হাই অ্যালার্ট জারি। বিহারে 3 পাক জঙ্গি ঢুকেছে বলে দাবি পুলিশের। সেই খবর প্রকাশ্যে আসতেই হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। জানা গেছে পাকিস্তান থেকে এই 3 সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। 3 জনই জৈশ-ই মোহাম্মদের সদস্য বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, পাকিস্তান থেকে এই 3 সন্ত্রাসী নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। এদের মধ্যে একজন হাসনাইন আলী, যে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা। দ্বিতীয় জন আদিল হোসেন, সে পাকিস্তানের উমরকুটের বাসিন্দা। এবং তৃতীয় জন হল বাহাওয়ালপুরের মোহাম্মদ উসমান, সেও পাকিস্তানের বাসিন্দা বলে জানা গেছে। পিএইচকিউ সর্দার প্যাটেল ভবন এই 3 জনের পাসপোর্ট সম্পর্কিত তথ্য সীমান্তবর্তী জেলাগুলিকে পাঠিয়েছে। জানা যাচ্ছে এই 3 সন্ত্রাসী আগস্টের দ্বিতীয় সপ্তাহে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছিল। সেখান থেকে এরা গত সপ্তাহে বিহারে এসেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।